তোমরা জানো যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশনকে সামনে রেখে একটা নতুন সিরিজ স্টার্ট করা হয়েছে। প্রাইমারি ইন্টারভিউতে যে যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসতে পারে সেই সব বিষয়গুলির টপিক ওয়াইজ আলোচনা শুরু করা হয়েছে, একটা সিরিজ স্টার্ট করা হয়েছে। প্রথম দিন তোমরা সকলেই আশা করছি মিড ডে মিল নিয়ে যে ভিডিওটি দেওয়া হয়েছিল সেটা প্রত্যেককে দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নিও। আর এই যে ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে, এই মেটেরিয়ালগুলো সমস্ত কিছু তথ্য সমৃদ্ধ এবং বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে তোমাদের ইন্টারভিউর কথা মাথায় রেখে। তো তোমরা প্রত্যেকে খাতা এবং পেন নিয়ে প্রত্যেকটা টপিক নোট ডাউন করবে। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস প্রোভাইড করা হচ্ছে এবং আজকের টপিক হলো আরটি অ্যাক্ট, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট। দেখো, আরটি অ্যাক্ট 2009 যেটা পাস করা হয়েছিল, তো সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। দেখো, আরটি অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইনের প্রথমেই জানতে হবে পটভূমিটা কি, অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে এই আইনটি চালু করার কথা ভাবা হয়েছিল। প্রথম যদি স্বাধীন ভারতে শিক্ষা কমিশনের কথা বলা হয় তাহলে প্রথম কমিশন ছিল কিন্তু এই যে 1990 সালে গঠিত হওয়া রামমূর্তি কমিটি। তারপরে আসে উন্নিকৃষ্ণন বলরাম অন্ধ্রপ্রদেশের একটা মামলা, এবং সেটাতে আরও একটি নতুন কমিটির প্রস্তাব গৃহীত হয় এবং সেখানে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয় যে শিক্ষাকে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে জীবনের অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এবার তোমরা সব প্রত্যেকেই জানো যে আমাদের সংবিধানের অনেক ধারা আছে এবং অনেক পার্ট আছে, তার মধ্যে 21 নম্বর ধারাকে পার্টিকুলারলি জীবন এবং জীবিকার একটি ধারা বলে উল্লেখ করা হয়েছিল। এরপরে আসে তাপস মজুমদার কমিটি, যেটা কিনা 1990 সালে গঠন করা হয়েছিল এবং যার মধ্যে এতদিন শুধু 21 নম্বর অনুচ্ছেদটাকেই জীবন ও জীবিকা ধারা হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই তাপস মজুমদার কমিটির সুপারিশ অনুযায়ী 21-এর যে নম্বর ধারাটি আছে সেটা 21-এর ধারাটি হচ্ছে 21 এবং তার আন্ডারে একটা সাব ক্লজ হচ্ছে সেই ধারাটাকে সন্নিবেশনের কথা বলা হয়েছিল। অর্থাৎ তোমরা সকলেই জানো যে 21-এর যে ধারাটা, এটা ভারতীয় সংবিধানে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল না, 86 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু যুক্ত করা হয়েছিল 2002 সালে, যেটা করা হয়েছিল। দেখো, এখানে লেখা আছে যে 86তম সংবিধান সংশোধনী যেটা 2002 সালে করা হয়েছিল, সেখানে কিন্তু এই 21-এর ধারাটাকে যুক্ত করে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক শিক্ষার একটা ঘোষণা করা হয়েছিল। এবার দেখো, এটা 2002 সালে ঘোষণা করা হলেও এটি পাশ করা হয়েছিল কিন্তু 4ই আগস্ট 2009 সালে এটি সংসদে পাশ করা হয় এবং তারপর আইন করে 26শে আগস্ট। এই বিল আর আইনের মধ্যে পার্থক্যটা একটু বলে দিই। বিল সংসদের উভয় কক্ষের মত অনুসারে পাশ করলেও আইন তখনই পরিণত হয় যখন রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করে। তো 26শে আগস্ট 2019-এ 2009 রাষ্ট্রপতির সম্মতি নিয়ে এইটি কার্যকর করা হয়েছিল এবং 2010 থেকে কিন্তু এটা কার্যকরী হয়েছিল। এবার আসে আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশনের উদ্দেশ্য কি, উদ্দেশ্য নিয়ে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তো প্রথমেই যদি দেখো যে প্রথমেই এখানে কি বলা হচ্ছে, এর প্রধান উদ্দেশ্যই কিন্তু বিনামূল্যে বাধ্যতামূলক যে শিক্ষা সেটার ব্যবস্থা করা। অর্থাৎ 6 থেকে 14 বছর এই যে এজ গ্রুপটা মেনশন করা আছে, 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত শিশুদের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক, মানে প্রত্যেকেরই এই এডুকেশনটা কাম্য, এই শিক্ষা প্রদান করা। দ্বিতীয়ত, মানসম্মত শিক্ষার সুযোগ, অর্থাৎ আমাদের সমাজের সকল স্তরে বিভিন্ন মানুষ বসবাস করে, প্রত্যেকের কিন্তু অর্থনৈতিক অবস্থা সমান নয়, কিন্তু এই আইনে বলা হয়েছে যে আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে, অর্থাৎ ধনী দরিদ্র বর্ণ নির্বিশেষে সমস্ত শিশু যাতে এই শিক্ষা দানের সুযোগ পায় সেটা নিশ্চিত করা। তৃতীয়ত দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ এই আইনটি সারা দেশে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রচার করে, যেখানে সকল শিশুকে, আগেই যেটা বলা হলো সেটাকেই আরেকবার বলা হয়েছে যে কোনো বাধা বিপত্তি থাকবে না, অর্থাৎ এক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশে এই আইনটি প্রত্যেকটি শিশুর জন্য কার্যকরী হবে।
এরপর আসি বাধ্যতামূলক ভর্তি, উপস্থিতি এবং সমাপ্তি। অর্থাৎ সরকার নিশ্চিত করবে যে 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুরা তাদের কাছাকাছি স্কুলে ভর্তি হবে, নিয়মিত উপস্থিত থাকবে। অর্থাৎ এটা সরকারের দায়িত্ব যে কোনো একটা নির্দিষ্ট এলাকার বা অঞ্চলের নিকটবর্তী কোনো নিকটবর্তী যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে যেন শিশুরা প্রত্যেকেই শিক্ষার অধিকারটা পায়, তারা যেন শিক্ষা দান করতে পারে এবং তারা যেন স্কুলে ভর্তি হয় এবং নিয়মিতভাবে উপস্থিত থাকে এবং সেখান থেকে তাদের শিক্ষাটা সম্পন্ন করে, এটা সরকার নিশ্চিত করবে। এরপর আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে আরটি অ্যাক্টে কি বলা হয়েছে, ওটা গেল উদ্দেশ্য। এবার আসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আরটির পুরো কথা হচ্ছে, শর্টে কি আমরা বলি, রাইট টু এডুকেশন অ্যাক্ট। এটাকে যদি একটু বড়ভাবে ডেসক্রিপটিভ ওয়েতে বলা হয় তাহলে বলা হয় যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। অর্থাৎ কি, বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষায়, যে ফ্রি অ্যান্ড কম্পালসারি, কিন্তু শর্টে এক কথায় বলা হয় রাইট টু এডুকেশন। আচ্ছা, এবার দেখো, ভারত হচ্ছে 135তম দেশ এই আরটি আইন চালু করার জন্য। অর্থাৎ ভারত কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল, কারণ পৃথিবীর অন্যান্য উন্নতশীল দেশে কিন্তু অলরেডি এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, সেখানে ভারত কিন্তু 135তম দেশ হিসেবে এই আইন চালু করে। আর এই আইনের মূল মন্ত্র কি, একই কথা। দেখো, প্রধান মোটো যদি বলা হয়, 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত শিশুদের বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা। এবার তোমরা সকলেই জানো যে কিছু অধ্যায়, চ্যাপ্টার এগুলোর কথা বলা আছে, তেমনি ভারতের সংবিধানের মতো এই যে আরটি যে একটা আছে সেখানেও কিছু অধ্যায় আছে। যেমন বলা হয়েছে, দেখো এখানে অধ্যায় আছে বা চ্যাপ্টার আছে 7টি এবং সেকশন আছে 38টি, অর্থাৎ সেকশন বা ধারা আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে বর্তমানে ভারতের সংবিধানের কতগুলি ধারা, কতগুলি অধ্যায় এবং কতগুলি পার্ট আছে। আচ্ছা, নেক্সট আসি, দেখো 6 থেকে 14 বছর শিশুদের জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা, যেটা আগেই বলা হয়েছে। কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু। বর্তমানে প্রতিবন্ধী কথাটা আর ব্যবহার করা হয় না, বর্তমানে কি ব্যবহার করা হয় বলতো, বিশেষ চাহিদা সম্পন্ন বা বিশেষভাবে সক্ষম শিশু, তাদের জন্য কিন্তু এই 6 থেকে 14 বছরের পরিবর্তে ডিউরেশনটা একটু বাড়ানো হয়েছে। সেটা করা হয়েছে কত, 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত, তারাও যেন সমাজে বাকি শিশুদের সাথে মিলেমিশে শিখতে পারে। তারপর দেখো, শিক্ষার্থীদের কোনো শারীরিক ও মানসিক শাস্তি কিন্তু প্রদান করা যাবে না। এই আইনে বলা হয়েছে কি, শিক্ষার্থীদের কোনো শারীরিক ও মানসিক শাস্তি প্রদান করা যাবে না। কারণ কি, বর্তমান শিক্ষা ব্যবস্থা আমরা কি জানি, শিশুকেন্দ্রিক। আর শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্যই হলো শিশুদের শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, তাদের আগ্রহের ওপর ভিত্তি করে তাদেরকে শিক্ষাদান করা। তারা যতটা নিতে পারবে, তারা যতটা গ্রহণ করতে পারবে, সেই অনুযায়ী তাদের শিক্ষাদান করতে হবে। এখানে শিক্ষকের ভূমিকা হবে কিন্তু একজন ফ্যাসিলিটেটর বা সহায়তাকারীর। তাই শিক্ষক সেখানে ছাত্রছাত্রীদের ওপরে জোর করে বা বলপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। দ্বিতীয়ত, শিশুদেরকে বয়সের ভিত্তিতে স্কুলে ভর্তি নিতে হবে। অর্থাৎ সেই একই কথা, দেখো প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে বয়সটা, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদেরকে। বেসরকারি স্কুলগুলিতে কি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য 25% আসন সংরক্ষণ করতে হবে। মানে ধরো, আমাদের যে সমস্ত সরকারি স্কুলগুলি আছে বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলি আছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু বেসরকারি যে স্কুলগুলি আছে বা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে ন্যূনতম ফিস নেওয়া চলবে না। এবং আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী, অর্থাৎ SC ST OBC আমরা যাদেরকে বলে থাকি, তাদের জন্য 25% আসন সংরক্ষণ করতে হবে। মানে কোনো একটা ক্লাসে যদি শিক্ষার্থীর মোট সংখ্যা 100 থাকে, সেখানে কিন্তু 25 অর্থাৎ 25টা সিট কিন্তু ওই সমস্ত সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে, যাতে তারাও বাকি শিক্ষার্থীদের সাথে সমানভাবে শিক্ষার সুযোগটা পায়। আচ্ছা, দ্বিতীয় দেখো, এখানে বলা হচ্ছে সরকারি শিক্ষক শিক্ষিকারা কোনোভাবেই প্রাইভেট টিউশনই পড়াতে পারবেন না। অর্থাৎ এই আইনে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে সরকারি শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সরকারি স্কুলে বাচ্চাদের পাঠদান করছেন, তারা কোনোভাবেই তাদের বাড়িতে বা কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে কোনো রকমভাবে কিন্তু তারা প্রাইভেট টিউশন বেতন নিয়ে যে শিক্ষা ব্যবস্থাটা সেটা কিন্তু করতে পারবে না।
তারপর আসি দেখো ওয়ার্কিং ডেজে, অর্থাৎ কতক্ষণ ক্লাস তাদের চলবে বা তাদেরকে কতক্ষণ পড়ানো হবে। এটা দেখো ক্লাস 1 to 5 অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন দেওয়া আছে, যেটা কিনা 200 দিন। এটাকে ঘন্টায় যদি প্রকাশ করা হয় তাহলে দেখবে হচ্ছে 800 ঘন্টা। আর ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, যেটা আপার প্রাইমারি, যেহেতু এরা বয়সে তাদের থেকে একটু বড় এবং তাদের বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে এদের থেকে বেশি, তাই তাদের জন্য দিনের সংখ্যাটা কিছুটা বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 220 দিন, অর্থাৎ ঘন্টার হিসেব করলে যেটা দাঁড়ায় 1000 ঘন্টা। এবার আসি নেক্সট পয়েন্টে, গড়ে 45 ঘন্টা বা সপ্তাহে উইথ লেসন প্ল্যান ধার্য করা হয়। অর্থাৎ কি, একটা সপ্তাহে কোনো শিক্ষার্থীকে 45 ঘন্টা লেসন প্ল্যান সহযোগে কিন্তু পড়ানোর কথা এখানে বলা হয়েছে। লেসন প্ল্যান কথাটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, কারণ আমরা ডিএলএড কোর্স সম্পন্ন করে তারপরেই প্রাইমারি জগতে এসেছি। তো সেটার কথাই বলা হয়েছে, গড়ে 45 ঘন্টা কিন্তু একটা শিক্ষককে শিক্ষাদান করতে হবে সপ্তাহে। এরপর আসি, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী শিশুরাও অন্যান্য শিশুদের মতো শিক্ষা লাভ করবে। অর্থাৎ আমাদের সমাজে আমরা অধিকাংশ সময় দেখতে পাই যে যারা শারীরিকভাবে বা মানসিকভাবে অন্যান্য শিশুদের থেকে একটু পিছিয়ে পড়া, তাদেরকে সমাজ অতটা অগ্রাধিকার দেয় না, বা তাদেরকে আমরা হেয় করে থাকি, বা তারা আর বাকি 5টা শিশুদের মতো একসাথে শিক্ষাদান করতে পারে না, তাদেরকে আরও অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেটা যাতে না ঘটে, তারাও যাতে অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো শিক্ষাদান করতে পারে, সেটা কিন্তু সরকারকে সুনিশ্চিত করতে হবে। তার পাশাপাশি তারা যে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সেখানে কিন্তু শিক্ষকদের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেটা এই আইনে বলা আছে। নেক্সট দেখো, সরকারি স্কুলগুলিতে ভর্তির জন্য কোনো অনুদান ফিস নেওয়া যাবে না, কারণ এই 8টি আইনের কথায় কি বলা আছে, যে বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষা, বিনা ব্যয় অর্থাৎ কোনো ফিস কিন্তু নেওয়া যাবে না ভর্তির সময়। আর একটা দেখো নেক্সট পয়েন্ট কি, বুনিয়াদী শিক্ষা লাভ হওয়া না পর্যন্ত কোনো শিশু কোনোভাবে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না, এবং 1 বছরের বেশি কোনো শিক্ষার্থীকে একই শ্রেণীতে রাখা যাবে না। এই পয়েন্টটা কি বলছে দেখো, বুনিয়াদী শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা যতদিন না কোনো একটা শিশু সম্পন্ন হচ্ছে, মানে ধরো আমি বলছি 6 থেকে 14 বছর বয়স, তাদের একটা সময় বেঁধে দেওয়া আছে। এই বয়সের মধ্যে কেউ ধরো তার প্রাইমারি এডুকেশনটা কমপ্লিট করতে পারলো না, কিন্তু তাকে কিন্তু বয়স বেড়ে যাচ্ছে বলে তাকে কিন্তু স্কুল থেকে তাড়িয়ে দেওয়া যাবে না, কোনোভাবেই তাড়িয়ে দেওয়া যাবে না। তার কিন্তু এডুকেশনটা যে কোনো উপায়ে কিন্তু কমপ্লিট করাতে হবে, এটা কিন্তু এই আইনে বলা আছে। আর কি বলা আছে, যে একটা ক্লাসে ধরো কোনো শিক্ষার্থী ক্লাস 2তে পড়ছে, কিন্তু সে সেই ক্লাসে ঠিকমতো ভাবে পড়াশোনা করে উত্তীর্ণ হতে পারেনি পরের ক্লাসে, তাকে কিন্তু যেমনভাবেই হোক পাশ করার উপযোগী তাকে প্রশ্নপত্র দিয়েই বলো বা পড়িয়েই বলো, সাহায্য করে কিন্তু তাকে পরের ক্লাসে যাতে সে উত্তীর্ণ হতে পারে, সেটার ব্যবস্থা কিন্তু শিক্ষককেই করতে হবে। একটা বছরে কিন্তু কোনো শিক্ষার্থীকে একই ক্লাসে পরপর রাখা যাবে না। এবার এর উদ্দেশ্য যদি বলা হয় তাহলে কি হয়, এর উদ্দেশ্য হলো পাস ফেল প্রথা তুলে দেওয়া। আমরা সকলেই জানি পাস ফেল প্রথা তুলে দেওয়া উচিত, এই সম্পর্কে অনেক বিতর্ক আছে, সেই ব্যাপারে আর যাচ্ছি না। দেখো নেক্সট পয়েন্ট কি বলছে না, 8টি অ্যাক্ট মূলত প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্যই চালু করা। অর্থাৎ কি, 8টি অ্যাক্ট এই যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই যে শ্রেণীটা 6 থেকে 14, মানে একটি শিশু যখন ধরো প্রাথমিকে ভর্তি হচ্ছে তখন তার বয়স 6 বছর, তারপর সে যখন আস্তে আস্তে 8ম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হচ্ছে তখন তার বয়স মোটামুটি 14 বছরের আশেপাশে থাকে। তো এই আইনের উদ্দেশ্যই হচ্ছে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যাতে পড়াশোনা করতে পারে সেটার ব্যবস্থা করা। আর কি, যে শুধু পড়াশোনার ব্যবস্থা করলেই তো হবে না, পড়াশোনাটা কোথায় করবে, তার জন্য বিদ্যালয় স্থাপন করতে হবে। তো তার জন্য বলা আছে কি, যে 1 কিলোমিটারের মধ্যে কোনো একটি নির্দিষ্ট স্থানে 1 কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক স্কুল থাকবে, এবং 3 কিলোমিটারের মধ্যে একটি করে উচ্চ প্রাথমিক স্কুল স্থাপন করতে হবে, যার ফলে কিনা শিক্ষার্থীদের দূরত্বটাও অনেকটা লাঘব হয় এবং তারা শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে ওঠে। তারপর দেখো বলা আছে নেক্সট পয়েন্ট কি, শিক্ষক এবং শিক্ষার্থীর একটা অনুপাতের কথা বলা আছে। প্রাথমিকের ক্ষেত্রে 30 জন শিক্ষার্থীর সাপেক্ষে 1 জন শিক্ষকের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যেহেতু তাদের সংখ্যাটা একটু হলেও বাড়তে পারে, এখানে রেশিওটা একটু পরিবর্তন করা হয়েছে, যে যেখানে শিক্ষার্থীর সংখ্যাটা 35 রাখা হয়েছে এবং শিক্ষক কিন্তু অনুপাতটা একই আছে 1। এটা তোমাদের অনেক সময় জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউয়ে। তারপর আছি নেক্সটে,
বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের মিড ডে মিল পরিবেশন করার জন্য একটি কিচেন থাকবে, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বাথরুম থাকবে, টয়লেটের ব্যবস্থা থাকবে। এছাড়াও কি সার্বঙ্গীন বিকাশের জন্য খেলার মাঠ, বাগান ইত্যাদি থাকবে। অর্থাৎ কি বলা হয়েছে, বর্তমান শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, এবং এই শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি না, শিক্ষার্থীর সার্বঙ্গীন যাতে বিকাশ ঘটে সেটার ব্যবস্থা করা। শুধুমাত্র পাঠ্যক্রম ভিত্তিক বা পাঠ্যসূচি ভিত্তিক তাদের পড়াশোনা করালেই হবে না, তাদের যাতে সার্বঙ্গীন বিকাশ ঘটে সেটার উপরে নজর দিতে হবে। তার জন্য কি বলা হয়েছে জানি, যে মিড ডে মিল, তারা যে দুপুরে খাবারটা গ্রহণ করবে তার জন্য একটা নির্দিষ্ট ঘরের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা ছেলে শিক্ষার্থী এবং প্রত্যেকটা মেয়ে শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা বাথরুম এবং টয়লেটের ব্যবস্থা করা হবে। আর কি থাকবে, তাদের যাতে পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি সমানভাবে হয়, তার জন্য কি তাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা, তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির জন্য বাগান তৈরির কথা বলা হয়েছে, এবং কি লাইব্রেরি, তারা যাতে অবসর সময়ে পড়ার বইয়ের পাশাপাশি অন্যান্য গল্পের বই, ছড়ার বই পড়তে পারে, তার জন্য লাইব্রেরির ব্যবস্থা করতে বলা হয়েছে। আর কি না, প্রতিটি স্কুলে একটি করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকবে। অর্থাৎ কি, কোনো একটি স্কুল যেটা পরিচালনা করছে প্রধানত কারা, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা মিলিয়ে, কিন্তু এদেরকে কন্ট্রোল করা, অর্থাৎ পুরো স্কুলটার যে একটা মেনটেনিং ব্যবস্থা, মানে ধরো কোনো একটা বিদ্যালয়, আমি বলছি খুব একটা প্রত্যন্ত গ্রামে আছে, এবার সেখানকার উপযুক্ত পরিবেশ, সেখানকার অন্যান্য কীরকম ব্যবস্থা হতে পারে, সেখানকার পরিবহন, সমস্ত কিছু মিলিয়ে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখার জন্য একটা স্কুল ম্যানেজমেন্ট কমিটির কথা বলা হয়েছে, যারা কিনা পুরো ব্যাপারটা পরিদর্শন করবে। এবার দেখো, এখানে একটা ছকের মধ্যে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি ব্যাপারটা আসলে কি বলা হচ্ছে। দেখো, স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয় কি, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় প্রতিনিধি এবং শিক্ষায় আগ্রহী ব্যক্তিদের নিয়ে। অর্থাৎ কি, এই সমস্ত জনের মতামত নিয়ে শিক্ষিকা থাকবে, শিক্ষক থাকবে, শিক্ষার্থীদের অভিভাবকেরা থাকবে, এবং আশেপাশের অঞ্চলের শিক্ষা সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিরা যুক্ত আছেন তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। এই কমিটির প্রধান উদ্দেশ্য কি হবে, স্কুলের উন্নয়ন পরিকল্পনা করা, বাজেট ও ব্যয় তদারকি করা এবং শিক্ষাগত প্রশাসনিক বিষয়গুলি পরিচালনা করা। অর্থাৎ কি, একটা স্কুল চলছে, তার কোথায় কি খরচ হবে সে সমস্ত কিছু একটা বাজেট পেশ করা, তার কোথায় কোন দিকে কি রকম ব্যয় হবে, স্কুলের কোথায় কোন বিল্ডিং তৈরি হবে, কোথায় খেলার মাঠ তৈরি করা হবে, এইসব ব্যাপারগুলো কিন্তু তারা তদারকি করে। তাছাড়া কি, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের মানোন্নয়ন, স্কুলের সামগ্রিক পরিবেশের উন্নতি তারা নিশ্চিত করে। তারা অভিভাবক এবং স্কুল প্রশাসনের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে। মানে এটা কি, স্কুল এই যে ম্যানেজমেন্ট কমিটিটা থাকবে, এদের প্রধান কাজ হবে, এরা একটা যোগসূত্র স্থাপন করে শিক্ষক শিক্ষিকার সাথে আর অভিভাবকদের। অনেক সময় কি হয়, অভিভাবকরা শিক্ষার্থীকে নিয়ে, মানে তার বাচ্চাকে নিয়ে কি সমস্যা বা সে কি করতে চায়, কি আগ্রহ তার, এই ব্যাপারগুলো হয়তো সমস্ত কিছুটা খুলে বলতে পারে না। তো যদি গার্জেন মিটিং করা হয়, সেখানে এসে তারা কথা বলতে পারবে। এই ধরনের ব্যাপারগুলো যাতে পরিচালনা করতে পারে, তার জন্যই কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে বা যারা টেট পাস করেছে বা ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে বলে আগ্রহী। ধন্যবাদ, সকলে ভালো থেকো।